আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। আমি যদি যখন আমার অধিকারের প্রশ্ন তুলি, আমাকে বলা হবে তুমি সন্ত্রাসী, তুমি দেশটা ভাগ করতে চাও, তুমি ভাগ করতে চাও। ওটা জেনে না জেনে আমি অনেকে এই প্রশ্ন তুলতে আমি দেখি। বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়াতে এইসব আলোচনা এখন হচ্ছে, রিসেন্ট ঘটনার পর আরো বেশি এটা মানে আছে, মনে হচ্ছে যেন আমরা ওটাকে একদম ওখান থেকে সামরিক শাসনটা যখন প্রত্যাহার করা হবে, তখন ওই দেশটা চলে যাবে একদম অন্যের হাতে, মানে কালকেই শেষ হয়ে যাবে। এটা আগে বলছিল, যখন চুক্তি হয় 97-এ, তখন একটা পক্ষ দেশে তারা বলেছে ওই চুক্তি যদি হয়, চুক্তি হওয়ার পরে দেশটা ভারতের হয়ে যাবে। এখন ওই দেশটা বাংলাদেশ থাকবে না, আমরা চেষ্টা করবো ওই এটা ইয়ে করা যাবে না চুক্তিটা। যাই হোক, এখন চুক্তির তো প্রায় কত বছর হয়ে গেল, 97 থেকে আজকে 2004, তাহলে কমপক্ষে 27 বছর। তাহলে দেশটাকে আসলে ভারতের হয়ে গেল, ভারতের অংশ হয়ে গেছে। তাহলে এইসব তো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে ওখানে সবসময় একটা বোঝানো হয় যে ওখানকার মানুষরা আসলে বাংলাদেশ। এই জন্য আমি বলি আমাদের পার্বত্য চট্টগ্রামকে বরং রাষ্ট্রযন্ত্র যে সরকার হোক, এই তারা বাংলা মূল ভূখণ্ড থেকে সবসময় বিচ্ছিন্ন করে রাখতে চায়। কিভাবে চায়? সেখানে তারা পৃথক শাসন তারা বোঝায় দিচ্ছে, যদিও তারা অস্বীকার করেছে। এটা কখনো অপারেশন দাবানলের নামে, কখনো অপারেশন উত্তরণের নামে। এটা বর্তমানে যেটা সেখানে অলিখিত অঘোষিত শাসন ব্যবস্থা আছে, সেটা হচ্ছে অপারেশন উত্তরণ, কোর্ট নেম, এটা তো কোর্ট নাম, সামরিক এটা অপারেশন কোর্ট নাম, অপারেশন উত্তরণ, এটা সামরিক ব্যবস্থা। তাহলে একটা দেশে এখন সেখানে তো কোনো ইনসার্জেন্সি নাই, তার ওখানে কেন সামরিক শাসন ও অপারেশন উত্তরণের নামে সামরিক শাসন থাকবে? এটা আমার প্রশ্ন। তাহলে এখন আমি বলি, এই যে সেখানে যে সিভিল প্রশাসনকে যেভাবে সামরিক বাহিনীর কাছে জবাবদিহি করতে হয়, সামরিক কর্তাদের কাছে জবাবদিহি করতে হয়, তাদের অনুমতি নিয়ে কাজ করতে হয়, এবং সবকিছু এটা কিন্তু একটা বৈষম্যের মতো। আমি যদি দেখি, এটা যদি বৈষম্য বিরোধী একটা দ্বিতীয় স্বাধীনতা আছে, যে মানুষ স্বাধীন হয়েছে, এখন মানুষ উৎফুল্ল, দেশের মানুষ খুশি, আমিও খুশি, নির্দ্বিধায় আমার খুশি থাকে। কিন্তু আমার দুঃখ অন্য জায়গায়। সারা দেশের পরিস্থিতি মানুষ যখন সেখানে খুশিতে আত্মহারা, তারা এখন কি সংস্কার করবে, কিভাবে দেশটা চালাবে, কি না হবে, কি হবে, যখন এ নিয়ে সবাই তাদের মধ্যে একটা কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন আমাকে ভাবতে হচ্ছে আমার জীবন বাঁচবে কিনা, আমার জমিতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা। এখন এটা নতুন কিছু না, তার পরিবর্তনটা হলো কোথায়? স্বাধীনতা আমি পেলাম কোথায়? 71-এ কি পেয়েছি, 71 পরে। তবে আজকে আমরা কি পেলাম 24 সালে এসে, দ্বিতীয়বার স্বাধীন হলো। তাহলে এই প্রশ্ন আমি তুলবো না? এখন আমাকে যখন এই প্রশ্ন তুলি, তখন বলা হয় ওদেরকে সামরিক অপারেশন করে আর্মিকে দিয়ে তাদেরকে এখন সুর মানে শেষ করে দিতে হবে। বলে তো তাহলে করেন না কেন? খুব সহজ এখন। আর্মি আর কত রাখবেন? সেখানে প্রতি 1-2 বর্গ কিলোমিটার পর একটা সামরিক ক্যাম্প আছে, আউটপোস্ট আছে, রাস্তায় চেকপোস্ট বসে চেক করে। আমি বলবো এই যেটা হয়েছে মব জাস্টিস, যেটা বলা হচ্ছে, যেটা খাগড়াছড়িতে হয়েছে, এটা এরকম ঘটনা। আমি বলবো যে তো আমি তার ইয়েতে জাস্টিসটা করছিলাম যে এটা সঠিক ছিল, বা তারা যেটা মারধর করেছে, চোরকে যেভাবে ইয়ে করলো, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়, এবং সেটা দেশে অনেক জায়গা হচ্ছে। তাহলে আমি বলবো এটা একটা সিস্টেমেটিক, আমাদের ওখানে যেটা হয় 17 যেটা লঙ্গুড়োতে হয়েছে 17 সালের যে ঘটনাটা টাঙ্গনে যা হয়েছে, এটা কিন্তু তার একটা অংশ। তো আমি মনে করি যে আসলে পাহাড়ের সমস্যাটা দেখতে হলে খুব ভিতর থেকে দেখতে হবে। এটা কোনো সমাধানের পথটা আলোচনার মাধ্যমে এটা বের করতে হবে। এটা কোনো সামরিক সমাধান নয়, সামরিক দেখার কোনো সুযোগ নাই। আর এটা যারা রাষ্ট্রের দায়িত্ব আছে, তারা অবশ্যই আমি আশা করি এই কথা ভাববেন, সেখানকার প্রকৃত সমস্যার কথা। এবং এই বর্তমান সরকার, ডক্টর ইউনূস তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আশা করি যে উনি আরো দৃষ্টান্ত দেখাবেন। চট্টগ্রামের যে দীর্ঘদিন ধরে সেখানে যে একটা মানে সমস্যা বিরাজমান রয়েছে, এই অশান্ত চট্টগ্রামকে একটা শান্তির জায়গা করবেন, দেশের মধ্যে শান্তি স্থাপন করবেন।